रिकॉर्ड चेक कर लो। मैं आज तक एक फाइट नहीं आ रहा। आपके अंदर तो भगवान है। आज को मार डालेंगे तो कल होगा ही नहीं। সো গাইস ফাইনালি দেখে ফেললাম কালকি 2898 এডি মুভিটা। তো এখন মুভিটা রিভিউ করব। তো পার্সোনালি আমার কি ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে, আমার কেমন লাগলো সেটা নিয়ে কথা হবে। তো চলো জেনে নেওয়া যাক কেমন হয়েছে সিনেমাটা। তো এই সিনেমাটার যে টাইটেল কালকি 2898 এডি, তো টাইটেলের মধ্যে যে সময়টা বোঝাচ্ছে সেটা অনেকটা ফিউচারিস্টিক। তো এটা আমরা ট্রেলার বা এর টিজার বা ফার্স্ট গ্লিমস থেকেই বুঝতে পারছিলাম যে এই সিনেমাটা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে বেস করা হয়েছে এবং সিনেমার ডাইরেক্টর নাগ আসবেন তার ভিশন কতটা বড় সেটা আমাদেরকে এর আগে ট্রেলার বা টিজারে সেটার প্রমাণ দিয়েছে। আফটার এখন সিনেমাটা দেখার পর তার ভিশনের প্রশংসা অবশ্যই করতে হবে। তো সেসব নিয়ে তো কথা হবে। ফার্স্টে এই সিনেমার যদি স্টোরি নিয়ে বলি, তো স্টোরি খুব যে আলাদা কিছু তেমনটা না। যে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছিল যে ভাইরাবা ক্যারেক্টারটা প্রভাস সে কমপ্লেক্সে যেতে যায়, কিন্তু তার কাছে সেই পরিমাণ ইউনিট নেই। সে একজন বাউন্টি হান্টার। তো তাকে এই দীপিকার ক্যারেক্টারটাকে ধরে আনার জন্য পাঠাচ্ছে এবং তার পেটেই জন্মগ্রহণ করবে কালকি ভগবান। তো সে কমপ্লেক্স থেকে ল্যাব থেকে কীভাবে পালিয়ে যাচ্ছে এবং তার ক্যারেক্টারের পিছনে এই ভয়রাবা পড়ছে এবং তাকে প্রোটেক্ট করার জন্য আসার আসছে। তো সেটা নিয়েই পুরো এই সিনেমার গল্প। তো ফার্স্ট যদি এই সিনেমার পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো এখানে সত্যি বলতে নাগার্জুনের যে ভিশন সেটা যে কত বড় সে এই সিনেমাটা দিয়ে প্রমাণ করে দিয়েছে এবং সেখানে ভিজুয়ালি জিনিসপত্র যা দেখতে লাগছে সেগুলো কোনো হলিউড সিনেমা থেকে কম নয়। সেখানে ভিজুয়াল থেকে শুরু করে মহাভারতের দৃশ্যগুলোর প্রশংসা আরও বেশি করে করতে হবে, কারণ মহাভারতের দৃশ্য খুবই কম সিনে আছে, কিন্তু সেই দৃশ্যগুলো যে এক্সিকিউশন সেটাকে ভিজুয়ালি যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটা জাস্ট দেখবার মতো। সেই ওয়ার সিকোয়েন্সে এত যোদ্ধাদের লাশ পড়ে আছে তার সেই দৃশ্যটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এছাড়া সেকেন্ড যেটা এই সিনেমার সবথেকে বড় হাইলাইট সেটা হলো আসার থামার ক্যারেক্টারটা, মানে অমিতাভ বচ্চন। তার ক্যারেক্টারটা সিনেমাতে যেই জায়গায় আসে তার যেখান দিয়ে এন্ট্রি হয় এই সিনেমার মধ্যে জাস্ট খেয়ে নিয়েছে, প্রত্যেক ক্যারেক্টারকে ওভার পাওয়ার করে দেয় এবং সেখানে আসার থামার ক্যারেক্টারটাকে এরকম একটা বড় চেহারা দেখিয়েছে। অমিতাভ বচ্চন সেই ক্যারেক্টারটাকে যেরকমভাবে ক্যারি করেছে সেটা দেখবার মতো এবং তাকে অ্যাকচুয়ালিতে যেরকমভাবে প্রেজেন্ট করা দরকার ছিল সেটা নাগার্জুন দারুণভাবে করেছে। সিনেমাটা শেষ হওয়ার পরে কোনো ক্যারেক্টার মনে থাকুক আর না থাকুক, অমিতাভ বচ্চনের এই ক্যারেক্টারটা সত্যি মনে থাকবে, যে কারণে এই সিনেমার সবথেকে বড় হাইলাইট আসার থামার। এছাড়া সিনেমার বিজিএম এর কাজ খুবই ভালো। সন্তোষ নারায়ণ খুবই ভালো বিজিএম দিয়েছে, যেগুলো কিছু কিছু দৃশ্যকে ভালো রকম এনহ্যান্স করে, কিন্তু কিছু দৃশ্য খুবই ফ্ল্যাট যায়। তো বিজিএম এর কাজ সন্তোষ নারায়ণ ভালো করেছে, কিন্তু ডাইরেক্টর সেইভাবে সিনগুলোকে এলিভেশন দিতে পারেনি সেই বিজিএমের মাধ্যমে, যেটা একটা মাইনাস পয়েন্ট। এবং মহাভারতের দৃশ্যে যে বিজিএমটা বাজতে থাকে এবং আমরা সেকেন্ড ট্রেলারেও যে গানটা শুনতে পেয়েছিলাম অমিতাভ বচ্চনের ভয়েসে, সেই গানটা জাস্ট বুজবাম দেয়। সেটা মহাভারতের সময় যেরকমভাবে গানটা আসে সেটা জাস্ট দারুণ। এছাড়া এখানে কলি পুরুষ বা সুপ্রিম ইয়াস্কিন যাকে বলা হচ্ছে, মানে কমল হাসান যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে ফার্স্ট হাফে একটা সিনে আছে, সেখানে দারুণ করেছে এবং পোস্ট ক্রেডিট সিনে যেখানে তাকে দেখতে পাওয়া যায় সেটাও দারুণ একটা এক্সপিরিয়েন্স, তাকে ডেডলি একটা ভিলেন হিসেবে দেখিয়েছে। এছাড়া শাশ্বত চ্যাটার্জি যে এই সিনেমার মেন ভিলেন বলা যায়, তাকেও দারুণভাবে প্রেজেন্ট করেছে একজন বাঙালি অভিনেতা হিসেবে। তাকে যতটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে এবং সে যেরকমভাবে রোলটা প্লে করেছে সেটা দেখবার মতো। এছাড়া বাদবাকি যে ক্যারেক্টার ছিল দীপিকা পাডুকোন, সে ইমোশনাল দৃশ্যে ভালো রোল প্লে করেছে। এছাড়া ওভারঅল সিনেমার যে কাস্টিং হয়েছে সেগুলো ঠিকঠাকই ছিল। সিনেমার সিনেমাটোগ্রাফি দেখবার মতো হয়েছে, ভিজুয়ালি তো খুবই স্ট্যান্ডিং বললামই, যেটা এই সিনেমার টপ নচ। এছাড়া আসার থামা এবং ভাইরাবা মানে প্রভাস এবং অমিতাভ বচ্চনের যে অ্যাকশন সিকোয়েন্স সেইগুলোকে যেরকমভাবে ডিজাইন করেছে সেগুলো দেখবার মতো হয়েছে। তো সেই সব জায়গায় খুবই ভালো লাগে। এই সিনেমার আরও সবথেকে বড় একটা হাইলাইট পয়েন্ট হলো এই সিনেমার ক্লাইম্যাক্সটা, যেটা দারুণভাবে শেষ হয়, যেটা পরের পার্টের জন্য অপেক্ষা করাবে এবং সিনেমার ইন্টারভেলটাও যেরকমভাবে হয় সেটাও বেশ ভালো ছিল। এবং এই সিনেমার মধ্যে যে ছোটো ছোটো ডিটেলিং যেগুলো মাইথোলজির সাথে কানেক্ট করে সেইগুলো খুবই ভালো এবং মাইথোলজির একটা আইকনিক ক্যারেক্টারকে ফিরিয়ে এনেছে সেটা যখন আপনার ক্লাইম্যাক্সে দেখবেন সেটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। তো এইগুলো ছিল আমার জন্য এই সিনেমার পজিটিভ পয়েন্ট। এবার কথা বলবো এই সিনেমার কিছু মাইনাস পয়েন্ট নিয়ে। তো ফার্স্ট মাইনাস পয়েন্টটা হলো এই সিনেমার মেন ক্যারেক্টার, যাকে প্রথম থেকেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার থেকেই যাকে আমরা হিরো ভেবে সিনেমাটা দেখতে যাচ্ছি, প্রভাস। তো সেটা একদমই করবেন না, যেটা খুবই বেশিভাবে ডিসঅ্যাপয়েন্ট হবে এবং তার ক্যারেক্টারটা খুবই বাজেভাবে লেখা হয়েছে আমি বলবো। কারণ প্রভাসের এন্ট্রিটা যেরকম হয় সেটা খুবই ভালো ছিল, কিন্তু তারপরে তাকে দিয়ে যেরকমভাবে কমেডি করানো হচ্ছে, সে একটা খুবই বড় অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে তাকে এন্ট্রি করা হচ্ছে, তার মধ্যেও সে কমেডি করছে, সেগুলো একদমই যাচ্ছে না। এবং কমেডিগুলো যদি ভালো হতো, ওয়েল এক্সিকিউট হতো তাহলেও ভালো হতো, অডিয়েন্স সেগুলো দেখে এন্টারটেন হচ্ছে, সেটাও নয়, জোর জবরদস্তি সেইগুলোকে ইনপুট করা হয়েছে। এবং এইখানে ব্রহ্মানন্দমের ক্যারেক্টার বা অন্য যেসব কমেডি বা কেমিও রাখা হয়েছে সেগুলো আননেসেসারি এবং সেগুলোকে খুব হাই কিছু দেয় না, যে কারণে প্রভাসের ক্যারেক্টারটা আমাদের শুরু থেকেই মনে হয় যে এই গল্পে কেন আছে, কী করতে আছে। সেই কারণে এখানে আসার থামাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকেই মনে হয় যে সিনেমার মেন হিরো। তো সেই কারণে আমার জন্য ক্লাইম্যাক্সে যা ঘটে সেটা খুব যে ওয়ার্ক করেছে এমনটা নয়,
তো এটা একটা মাইনাস পয়েন্ট ছিল যেটা প্রভাসের ক্যারেক্টারটার সাথে। নেক্সট হলো এই সিনেমার ফার্স্ট হাফে স্ক্রিন প্লেটা এত বোরিং ফিল করায় যেটা সিনেমা ছেড়ে উঠে যেতে ইচ্ছা করে। সিনেমার ফার্স্ট হাফে যে সিনে প্রভাসের ক্যারেক্টারটা যে সিনে আসে সেগুলো একদমই ডিসঅ্যাপয়েন্ট করেছে। এছাড়া দিশা পাটানির সাথে তার রোম্যান্স বা অন্যান্য যে জিনিসপত্র দেখানো হয়েছে সেগুলো একদমই ভালো নয়, এবং ফার্স্ট হাফে কিছু সিনে এই সিরিয়াস দিকে মোড় ঘোরে, সেই কারণে সিনেমাটা এঙ্গেজ করে রাখে। এছাড়া পরবর্তী যেটা মাইনাস পয়েন্ট বলতেই হবে যে এই সিনেমার ডাইরেক্টর নাগার্জুন, তার ভিশন খুবই ভালো ছিল। সে গল্পটাকে মেন প্রায়োরিটি দিয়েছে এবং ক্যারেক্টারগুলোকে বেশিভাবে মাহাত্ম্য দিয়েছে, যেই কারণে প্রত্যেকেই স্পেস দিয়েছে, প্রত্যেকেরই পারফর্ম করার জায়গা ছিল। সেই জায়গা থেকে ডাইরেক্টরের যে ভিশন সেটাকে প্রশংসা করতেই হবে। কিন্তু যে জায়গায় অ্যাকশন সিন হচ্ছে সেটার যে আগে একটা এলিভেশন দিতে হবে, একটা বিল্ড আপ দরকার, সেটা সে করতে পারেনি, যেটা আমরা রাজামৌলি বা প্রাসাদ নীলের সিনেমাতে দারুণভাবে দেখতে পাই। একটা অ্যাকশন সিন হওয়ার আগে যে এলিভেশনটা, যে বিল্ড আপের প্রয়োজন হয়, সেটা সে এক্সিকিউট করতে পারেনি, যেই কারণে সেই অ্যাকশন সিনগুলো অবশ্যই এক্সিকিউট করেছে খুবই ভালোভাবে, কিন্তু সেগুলো যে বুজবাম ফিল করাবে, একটা গায়ে কাটা দেবে, সেই ফিলটা একদমই করাতে পারে না। এই সিনেমার ফার্স্ট হাফে স্ক্রিন প্লেটা খুবই ল্যাক করে। তো এই সব কারণের জন্য আমার এই সিনেমাটা খুব একটা জমেনি। সিনেমাটা আমার ঠিকঠাক লেগেছে। জাস্ট এই সিনেমার ভিজুয়াল এবং সিনেমার ক্লাইম্যাক্সের জন্য সিনেমাটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে যায়। তো আপনাদেরকে বলবো অবশ্যই সিনেমাটা নাগার্জুনের যে ভিশনটা, যে স্কেলে সিনেমাটাকে বানিয়েছে, সেটার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে যান, এই সিনেমার ক্লাইম্যাক্সের জন্য দেখতে যান। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন ছিল এই সিনেমাটা নিয়ে। আপনারা যারা দেখে ফেলেছেন সিনেমাটা, তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।